হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্মাইল স্টাডি হাব টপার টক্স, যেখানে আমি আবার আজকে শেয়ার করতে চলেছি আরো একটা সাকসেস স্টোরি। তবে শুরুতে তোমাদের 1 মিনিট নেব। এই মুহূর্তে আমি যার সাকসেস স্টোরি কভার করতে চলেছি, সম্ভবত 2022 সালের ডাব্লিউবিসিএস এর ওয়ান অফ দ্য ফাইনেস্ট সাকসেস স্টোরি হতে চলেছে। তার কারণটা তোমরা কিছুক্ষণ পরেই স্যারের মুখ থেকে জানতে পারবে। তো চলো এই সাকসেস স্টোরিটা শুরু করা যাক। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি ওভারঅল ডাব্লিউবিসিএস এর র্যাঙ্ক 14 এবং রেভিনিউ ডিপার্টমেন্টের র্যাঙ্ক 4 হিসেবে সিলেক্টেড হয়েছে। পৃথ্বীশ বাবুকে অনেক অনেক ওয়েলকাম আমাদের এই টপার টক্সে। নমস্কার। আপনি যদি আপনার ব্যাপারে কিছু বিষয় শেয়ার করেন ইনিশিয়ালি। আমি পৃথ্বীশ, যেটা আপনি বললেন, রহরা রামকৃষ্ণ মিশনে আমার স্কুলিং এবং স্কটিশ চার্চ কলেজ থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কেমিস্ট্রিতে। এবং তারপরে একটা ওয়ান অফ দ্য রিমার্কেবল ইভেন্টস অ্যাকচুয়ালি বলাই যায় আমার জীবনে, যে তারপরে আমার কিডনি ফেলিওর হয় এবং আমাকে ট্রান্সপ্লান্ট করতে হয়। তো ট্রান্সপ্লান্টের পরে আমার একটা নতুন জার্নি স্টার্ট হয়, শরীর ঠিক হয়ে যাওয়ার পর, ফিট হওয়ার পর। এবং তখন একটু কনফিউজ ছিলাম যে আমি কোন দিকে যাব। তো একটা দীর্ঘ সময় ছিল যখন আমি প্রাইভেট টিউশন করতাম, 9, 10, 11, 12 স্টুডেন্টদের পড়াতাম সায়েন্স সাবজেক্টস। এবং আহ, ভেবেছিলাম সেইভাবেই পরবর্তীকালে জীবনটা যাবে। কিন্তু একটা সময় আসে যখন আমার ডক্টর নিজেই আমাকে বলেন যে তুমি তো এখন ইউ আর কিপিং কোয়াইট ওয়েল নাও, তাহলে তুমি এখন একটু গভর্নমেন্ট সার্ভিসের কথা ভাবছো না। তো সেই মতো আমি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়ার কথা ভাবি। এটা 2018 সালের গল্প। এবং যখন ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়ার কথা ভাবি, আমার কাছে আমি কোনো প্ল্যান বি রাখিনি। মানে আমি শুধুমাত্র ডব্লিউবিসিএস পরীক্ষাতেই অ্যাপিয়ার করব এরকম ডিসিশন নিয়ে নিই। এবং সেই মতো 2019 সালে ফেব্রুয়ারি মাসে আমি প্রথম ডব্লিউবিসিএস এর প্রিলিতে বসি। সেই বছর এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল। এর ইন্টারভিউটা 2021 সালে হয়, কারণ মাঝখানে 2020-তে কোভিড ইয়ার ছিল। এবং আমার প্রথম অ্যাটেম্পটে আমি কোনো ডব্লিউবিসিএস এর কোনো গ্রুপেই চাকরি পাইনি। আমার সেকেন্ড অ্যাটেম্প 2020 সালের ডব্লিউবিসিএস, সেইটাতে রেভিনিউ অফিসার হিসাবে আমি চাকরি পেয়েছি, আর ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিসে। এবং রেভিনিউ অফিসার হিসাবে আমি বর্তমানে ওল্ড মালদা ব্লকে কর্মরত। এর পরবর্তী ডব্লিউবিসিএস থার্ড অ্যাটেম্প 2021 সাল, সেটাতে আমি দেড় নাম্বারের জন্য গ্রুপের একটা চেয়ার মিস করি। এবং পরবর্তী অ্যাটেম্প, ফোর্থ অ্যাটেম্প 2022 সাল, যেটা আমার রেজাল্ট বেরোলো, তো সেটাতে আমার কম্বাইন্ড মেরিট লিস্টে 14 এবং ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে আমার ফার্স্ট র্যাঙ্ক এসেছে। তো এরপরই আমি ইন্টারভিউতে বসছি, এইটুকুই। তো আশা করি তোমরা সকলেই এটা শুনতে পেলে যে একটা মানুষের জীবনে অসংখ্য অসংখ্য আনলাকি ইনসিডেন্টস এসে থাকে, এবং আনলাকিয়েস্ট ইনসিডেন্টের মধ্যে পড়ে হেলথ ইনসিডেন্ট। একটা মানুষের জীবনে দু ধরনের সমস্যা থাকতে পারে। একটা, তোমার জীবনে বারবার প্রিলিমস দিচ্ছ, বারবার মেন্স দিচ্ছ, ফেল করে যাচ্ছ, কিছু জীবনে আলাদা ব্যর্থতা আছে, ডিপ্রেস থাকছো। আর একটা ক্রনিক হেলথ ডিজিজ বা হেলথ ইনসিডেন্ট, যেটা তো আজকে আমাদের সাকসেস স্টোরিতে যিনি উপস্থিত আছেন তার জীবনে ঘটেছে। তার কিডনি কি- খারাপ হয়ে গিয়েছিল। তো কিডনি খারাপ মানে আমরা প্রত্যেকেই জানি, এই মানুষটা ডায়ালিসিস বেডে শুয়েছিলেন কোনো এক সময়, এবং সেই সময় দেখছিলেন যে বাকি মানুষগুলো তার সময়তেই তাদের মতো কালো ধারায় সাকসেস পাচ্ছে। এবং সেই সময় সে কিন্তু তার পরে গিয়েও ঘুরে দাঁড়িয়েছে, এবং ঘুরে দাঁড়ানোর পরেও কিন্তু তাকে ব্যর্থতা ফেস করতে হয়েছে। প্রথমবারের ফিল্মস কিন্তু তার দ্বারা ক্র্যাক হয়। তারপরেও সেই মানুষটা আজকে রেভিনিউ ডিপার্টমেন্টের র্যাঙ্ক 1 হয়েছে। তো বুঝতেই পারছো আমি কেন শুরুতে বলেছিলাম যে এই গল্পটা দারুণ একটা ইন্সপায়ারিং গল্প হতে চলেছে সম্ভবত এই বছর। তাই তোমরা প্রত্যেকে, আমি প্রত্যেকে অনুরোধ করবো এই গল্পটা প্লিজ শোনো, কারণ আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের মধ্যে না প্রচুর স্ট্রাগল আছে, আর আজকের দিনে হেলথ স্ট্রাগলটাও এসে গেছে। তোমরা প্রত্যেকে শোনো। তো এবারে আমি কিছু প্রশ্ন স্যারকে করব, তোমাদের কিছু প্রয়োজনীয় প্রশ্ন, এবং তার উত্তর দেবার চেষ্টা করব। আচ্ছা প্রীতিশবাবু, প্রথম প্রশ্নটা রাখতে চাই যেটা অনেকেই জানতে চায়, সেটা হচ্ছে আপনার যে স্কুলিং হয়েছিল এবং কলেজ, সেই সময় আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন, এবং অ্যাজ এ স্টুডেন্ট আপনার কেমন মনে হয়, আপনি কেমন ছিলেন? আমার স্কুলিং রহরা রামকৃষ্ণ মিশনে ছিল। তো মাধ্যমিকে আমার 93% মার্কস ছিল। উচ্চ মাধ্যমিকে আমার পিও সায়েন্স ছিল। আমার কম্বিনেশন ছিল হচ্ছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিক্যাল সায়েন্সেস। তো তাতে আমার 88% মার্কস ছিল। এবং তারপরে আমার গ্রাজুয়েশন স্কটিশ চার্চ কলেজে কেমিস্ট্রি অনার্স ছিল। তো এটাই হচ্ছে ব্রিফলি মাই একাডেমিক হিস্ট্রি। একটা দারুণ একাডেমিক হিস্ট্রি আমরা জানতে পারলাম এই মুহূর্তে।
তোমাদের অনেকেরই হয়তো এরকম একাডেমিক হিস্ট্রি পাওয়ার ইচ্ছা আছে, বা অনেকে একাডেমিক হিস্ট্রির পরেও স্ট্রাগল করছো ডাব্লিউবিসিএস এ, তাদের জন্যই এই গল্প। তো দেখুন নীতিশবাবু, এই যে একাডেমিক হিস্ট্রিটা আপনি একটা পার্সিউ করলেন, এরকম দারুণ একটা একাডেমিক হিস্ট্রি, তারপর আমরা বুঝতে পারছি যে আপনার যে অর্গান ফেলিয়ারটা হলো, তারপর আপনি আর ফার্দার স্টাডিজ করতে পারেন। সেই বিষয়ে যদি একটু সংক্ষিপ্তভাবে বলুন যে কেন পারেননি। কারণ এত ভালো একটা না, একাডেমিক হিস্ট্রি পরে তো পিএইচডি পার্সু করা যেতেই পারতো। ইয়া ইয়া যেটা ব্যাপার হচ্ছে কি, যে পিএইচডি একটা দেওয়ার আমার একটা ইচ্ছা ছিল। তো আমি অ্যাকচুয়ালি নেট পরীক্ষাতেও অ্যাপিয়ার করেছিলাম, কিন্তু আমার যে ডক্টর যিনি ছিলেন তিনি বললেন যে এটা যেহেতু কিডনি ফেলিওরের ইনসিডেন্ট রয়েছে আমার ক্ষেত্রে, তো আমাদের কেমিস্ট্রি ল্যাবে প্রচুর টক্সিক সাবস্টেন্স নিয়ে কাজ করতে হয়। তো সেই কারণে এটা দ্যাট মে নট বি আ ভেরি ওয়াইজ ডিসিশন টু পারসিউ পিএইচডি। তো সেই জন্য আমি আর যাইনি আর কি ওই দিকে। তো তখন আমি প্রাইভেট টিউশন শুরু করলাম এবং একটুখানি আনডিসাইডেড ছিলাম অ্যাবাউট লাইফ, সো লং অ্যাজ আমার ডক্টর নিজে না বললেন যে তুমি গভর্নমেন্ট সার্ভিস কেন পারসিউ করছো। বেশ। আচ্ছা, এই যে ফেজটা, আমি একটু ডিটেলে যাচ্ছি যাতে আপনার গল্পটা মানুষ জানতে পারে ঠিক। এই যে ফেজটা যখন আপনি পিএইচডি পার্সু করতে পারছেন, এদিকে আপনার একটা দারুণ একাডেমিক কেরিয়ার রয়েছে, তারপরে একটা হেলথ ডিজিজ এসে গেল, সেই মুহূর্তে আপনি কিভাবে নিজের মোটিভেশনটা ধরে রাখতেন, বা কিভাবে এই বিষয়টার সাথে মোকাবিলা করেছিলেন? বিকজ সব থেকে বড় ইচ্ছে বাঁচার ইচ্ছে। ইউ হ্যাভ টু লিভ অ্যান্ড ইউ হ্যাভ টু কোপ উইথ দ্যাট থিং। আশা করি আপনি বুঝতে পারছেন আমার থেকেও ভালো প্রশ্নটা। এই টাইম, এইটা রিয়েলি দিস টাইম ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি টাফ অ্যাকচুয়ালি। এবার আমাকে ডাইভার্টেড হতে হতো, বিকজ নর্মালি থাকাটা খুব মুশকিল এই সময়। তো আমার যেহেতু সাহিত্যে ইন্টারেস্টেড ছিল, তো এই সময় আমরা কয়েকজন বন্ধু মিলে একটা সাহিত্য পত্রিকা, লিটল ম্যাগাজিন বলা যেতে পারে, স্টার্ট করেছিলাম। এবং এই সূত্রে তখন যে আমি খুব একটা মানে ডায়নামিক ছিলাম তা নয়, কারণ অলরেডি তখন কিডনি ফেলিওর চলছে আমার, তখন সেই পিরিয়ডের কথা আমি বলছি, যে তখন কিছু রেস্ট্রিকশন থাকে বা অতটা এনার্জিও পাওয়া যায় না, বাট ডিসপাইট দ্যাট আই নো আই হ্যাড টু বি ডাইভার্টেড ব্যাক দেন। তো তখন লিটল ম্যাগাজিনটা স্টার্ট করার পর আমরা লেখালেখি করতাম, ওটা নিয়মিত পাবলিশ করার চেষ্টা করতাম, এবং সেই সূত্রে বেশ কিছু বড় লেখক সাহিত্যিকের সঙ্গে আমার সেই সময় আলাপও হয়েছে। ঠিক আছে, এই যে পুরো ব্যাপারটা, এটা একটা ডাইভার্সন আমাকে দিত, কিন্তু ডাইভার্সন ব্যাক দেন একটা তো ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় একটা কাজ করছেই, যে আহ কতদিনে সার্ভাইভাল থাকতে পারে, বা এরপরে আমার স্টেপটা কি হতে পারে। তো সেই একটা ব্যাপার ছিল, এটা অ্যাকচুয়ালি কথায় এক্সপ্লেন করা খুব কঠিন, বাট যতটা সম্ভব পজিটিভ থাকার চেষ্টা করতাম। যেমন ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও যখন ফার্স্ট অ্যাটেম্পটে নাম এলো না, সেকেন্ড অ্যাটেম্পটেও যখন গ্রুপ 8 পর্যন্ত যখন আমার নাম এলো না, তারপর তো আমি গ্রুপ সি তে পেলাম সেকেন্ড অ্যাটেম্পটে। তো সেই সময়গুলো সেই রকম ছিল যে একটা মানে কিছুই এগোচ্ছে না, কিছুই পজিটিভ হচ্ছে না জীবনে। তাহলে কিন্তু তার মধ্যেও যে একটা হাসি ধরে রাখার চেষ্টা, এটাই আই থিঙ্ক দ্যাট ইজ লাইফ। মানে একদম জীবনের খারাপটুকু দেখেছি বলেই বোধহয় যখন জীবনের খুব ভালোটুকু আসে, তখন সেটা নিয়ে অতিরিক্ত একটা এক্সাইটমেন্টের ব্যাপার হয়তো থাকে না তখন। মানে ব্যাপারটাকে অনেকটা মানে কাম অ্যান্ড কুলি হ্যান্ডেল করার হয়তো we have seen both sides of the coin. অর্থাৎ আজকে যেটা আমি বলেছিলাম শুরুতেই, যে এই সাফল্যের গল্পটা একদম অন্যরকম হতে চলেছে। তোমরা অনেকটা ইমোশনাল হতে চলেছো, হাসতে চলেছো, এবং জীবনকে নতুন ভাবে শিখতে চলেছো এই 2022-এর এই সাকসেস স্টোরিটার মধ্যে। তো এই মুহূর্তে প্রীতিশবাবু ঠিক যেটুকু শেয়ার করলেন, আমাদের হয়তো অনেকের এই পার্টটা দেখে সে আনন্দের বিখ্যাত ডায়লগটা মনে পড়বে। আমরা প্রত্যেকেই ডায়লগটা জানি, যে জিন্দগি লম্বি নেই বাড়ি হোনি চাইয়ে। অর্থাৎ জীবনটাকে একদম উপভোগ করতে হবে, ডিপ্রেশন তো আসবেই। আমি আজকে বেঁচে আছি মানে কিন্তু আমাকে লড়তে হবে। ইফ দেয়ার ইজ 1% চান্স, ফাইট। এরকম একটা কথা। তো ওনার এই অনুপ্রেরণাটা বারবার ওনার এই গল্পটা মনে করে দিচ্ছে, এবার আমি যখন লাইভ ইন্টারভিউটা রেকর্ড করছি এই মুহূর্তে। তো তোমাদের তো করবেই। তো সতীশবাবু, আগামী প্রশ্ন যেটা এটার পরে করবো, সেটা হচ্ছে যখন আপনি ঠিক করলেন যে আপনি ডাব্লিউবিসিএস এ আসবেন, এবার এরকম তো কোনো প্ল্যানিং আপনার ইনিশিয়ালি ছিল না যেটুকু বুঝলাম। তো ডাব্লিউবিসি আসার শুরুর দিকের কি কি চ্যালেঞ্জেস ছিল? মেন্টর খোঁজা, বা ঠিকঠাক মেটেরিয়াল গুলোকে সিলেক্ট করা, প্রথমবার ডাব্লিউবিসিএস এর জন্য অতগুলো সাবজেক্টকে নিয়ে পড়তে বসা। আর আপনি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, ইনিশিয়ালি আমরা দেখি যে একটা সায়েন্সের ছেলেদের আর্টসের বিষয়গুলোকে একটু গ্রাস্প করতে ইস্যু হয়, ইনিশিয়াল ইস্যু, আর অনেক আর্টস ব্যাকগ্রাউন্ডে সায়েন্সের বিষয়। তো ইনিশিয়াল কিছু চ্যালেঞ্জেস এর ব্যাপারে যদি আপনি একটু দর্শকদেরকে বলেন। আমার চ্যালেঞ্জ কোনোদিন লাগেনি। আমার রামকৃষ্ণ মিশন ব্যাকগ্রাউন্ডের ফলে কি হয়েছে, যে আমার আর্টস ব্যাকগ্রাউন্ড যে কোনো উইক ছিল এরকমটা নয় তো। মানে আমার মাধ্যমিকের সব সাবজেক্টে ডেটার ছিল। আর আমি যদি একটু খুঁটিয়ে দেখেন, তাহলে মেইনলি মাধ্যমিকের সিলেবাসের উপরেই ডব্লিউবিসিএস পরীক্ষা হয়, যেটা সাম ওয়েটের সিলেবাস আর দেয়ার, বাট 90% সিলেবাস ইজ অ্যাকচুয়ালি মাধ্যমিক সিলেবাস। তো বিকজ অফ মাই মাধ্যমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি স্ট্রং বিকজ অফ রামকৃষ্ণ মিশন, আমার কোনোদিন চ্যালেঞ্জ মনে হয়নি ইতিহাস ভূগোল পড়তে গিয়ে, বিকজ আই বেসিক্যালি এনজয়েড দ্য সিলেবাস। এবং আমার যেটা মনে হয় যে সিভিল সার্ভিসের যে সিলেবাসটা রয়েছে,
That is, every good citizen ought to know about that. You know, some part of history, some part of geography, some part of politics, some part of economy. We all ought to know that. So our syllabus, I actually enjoyed those days, the initial days. দারুণ লাগছে যতটা ইন্টারভিউটা এগাচ্ছে, আরো ভালো লাগছে যে হি ওয়াজ টেকিং এভরিথিং পজিটিভ, এভরিথিং। যেখানে হ্যাঁ, সেই সময়টাতে হয়তো জানলাটা ঘুম থেকে উঠে দেখলে হয়তো পজিটিভ লাগবে না। তো মানে ধরুন সেই আপনার কাছে একটা মোটা বই আছে, আপনাকে একটা ফিলিং আসতে পারে যে এই মোটা বইটা পড়ে আমাকে কমপ্লিট করতে হবে, আমি পারবো না। কিন্তু এই মোটা বইটা পড়ে আপনি যে এনজয় করছেন, আপনি যে নতুন নতুন জিনিস জানতে পারছেন, তো সেইটার তো কোনো বিকল্প নেই। সত্যি। তবে এই পার্সপেক্টিভটা বাংলার আরো ছাত্রছাত্রী যারা ডাব্লিউবিসিএস হতে চায় বা জীবনে দাঁড়াতে চায় তাদের প্রত্যেককেই পার্সপেক্টিভটা শিখতে হবে যে নতুন বই আমার পড়েই জীবন ভয় পাবো না। আপনি বলছেন বলে আমিও খুব ফ্রি হুইলিং চ্যাটের মাধ্যমে বলার চেষ্টা করছি। অবশ্যই ধরুন অবশ্যই। আমি একটা বই পড়ে কখনো ডব্লিউবিসিএস দেইনি, যাদের এরকম মতামত অনেকে পোষণ করে থাকেন যে একটা বই বারবার পড়তে হবে। আমি সেই দলেই পড়ি না, কারণ একটা বই বারবার পড়তে আমার বোর লাগে। ধরুন আমি আপনাকে বলছি যে আমি লক্ষ্মীকান্ত মোটামুটি 16-17 বার পড়ার পর দেখলাম যে আর লক্ষ্মীকান্ত পড়ার মতো আমার কোনো ইচ্ছাই মনের মধ্যে যাচ্ছে না। তো আমি তখন কি করলাম, তখন সম্ভবত 2020 ডব্লিউবিসিএস এর আগে আমি ঠিক করলাম এবার আমি পরীক্ষার তখন 1-2 মাস বাকি, লক্ষ্মীকান্ত আর খুলবো না। তখন আমি ডিডি বাসু খুলে পড়তে বসে গেলাম। ঠিক সেরকমই হয়েছিল, যেমন ধরুন আমি স্পেকট্রামের যে বইটা অ্যাভেলেবেল রয়েছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে, ওটা দিয়ে 2019 পরীক্ষা দিয়েছি। 2020 পরীক্ষা দিয়েছি হচ্ছে বনসাল ত্রিপাঠী বই। 2021 আমি তখন দেখলাম যে আমার বলসাল ত্রিপাঠীও পড়েছি, স্পেকট্রামও পড়েছি, তাহলে এবার শেখর বাসুর ওই বইটা পড়ি, ফ্রম প্লেসি টু পার্টিশন। ঠিক আছে, তো মাই প্রিপারেশন ওয়েন্ট লাইক দিস। আমি একটা বই বারবার পড়ার কোনোদিনই পক্ষপাতী না। আমি জীবন মুখোপাধ্যায় দিয়ে স্টার্ট করেছি, শেখর বাসু দিয়ে স্টার্ট করেছি। বিভিন্ন ডাব্লিউবিসিএস এর আগে বিভিন্ন বই পড়ে আরো বেশি নলেজটাকে এনহ্যান্স করার চেষ্টা করেছি। এবার আপনি বলুন, একটা ইনফরমেশন যদি কোনোভাবে স্পেকট্রাম মিস করে যায়, সেটা কি পরীক্ষায় আসতে পারে না? অবশ্যই আসতে পারে। সেটা হয়তো বনসাল ত্রিপাঠীতে ছিল। ঠিক। তবে এখানে আমি ছাত্রছাত্রী বা আমার প্রিয় দর্শকদেরকে একটা ছোট্ট ক্যাচ ধরাবো, সেটা হচ্ছে এখানে কিন্তু স্যার যেগুলো বলছেন উনি কিন্তু লক্ষ্মীকান্ত 17 বার পড়েছেন। হ্যাঁ, এটাও অ্যাট কিন্তু লিস্ট পয়েন্টটা দ্যাট শুড বি, ইম্পর্টেন্ট। দ্য ফিগার শুড বি হায়ার দ্যান দ্যাট। হ্যাঁ, মানে তোমরা কিন্তু এইটা কোনোভাবে ভেবে ফেলো না যে স্যার আজকে কিন্তু একটা প্রোগ্রেড লেভেলে গিয়ে তারপর একটা বইতে শিফট করেছেন, কারণ এতবার বইটা পড়েছেন যে স্যাচুরেশন এসে গেছে ওই সময়টা থেকে। 17 বার একটা বই পড়ার পর মানে স্যাচুরেশন আসতেই পারে, খুব স্বাভাবিক সেটা। কিন্তু তা বলে কিন্তু তোমরা আবার এটা করতে চেও না যে একটা লক্ষ্মীকান্তের মতো বই তুলে বললে যে শুনেছি, কারণ জেনারেলি যেটা হয়ে থাকে যে স্টুডেন্টরা জিনিসটাকে বুঝতে ভুল করে। মানে এখানে কিন্তু স্যার প্রত্যেকটা বই পড়েছেন, দেখে স্যারের মধ্যে কিন্তু পড়ার একটা অসীম ক্ষমতা আছে। উনি কিন্তু একটা বইকে অন্তত একাধিকবার পড়ে তারপর নিশ্চয়ই আপনি অন্য বইতে শিফট করেছেন, এরকম তো নয় যে বইটাকে একবারের বেশি না করে পড়েছেন। এই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, কারণ এরপর দেখবো কমেন্ট সেকশনে এসে বলবে যে এই তো আমরা শুনেছি একই বই বারবার পড়তে। স্যার তাদের মধ্যে পড়েন যে এরকম বেশ কিছু ডাব্লিউবিসিএস অফিসার আছেন, কৃতি অফিসাররা আছেন, যারা কিন্তু একটা বইকে বহুবার পড়ার পর তখন যে ফিলিং এসেছে, কারণ তখন সেই ম্যাচুরিটি লেভেলটা অ্যাচিভ করা যায় যে এই বইটাতে এমন কিছু তথ্য আছে বা এই বইটাতে এমন কিছু তথ্য নেই যেটা আমাকে অন্য বই থেকে পড়তে হবে। ততদিনে কিন্তু শেষে বিল্ড আপটা করে ফেলেছে স্যার, কিন্তু বিল্ড আপ টু বিল্ড আপে মাইনক্রাফটের মতো করে এগিয়েছে। তো এই বিষয়টা বুঝতে হবে। দারুণ একটা স্টোরি কভার করছে, আই এম সো এক্সাইটেড। পরবর্তী প্রশ্নে আসবো যে ডাব্লিউবিসিএস টা যখন ইনিশিয়ালি শুরু করছেন, প্রিলিমস মেন্স এবং ইন্টারভিউ এই তিনটে ফেজ আছে আপনি জানতে পেরেছিলেন। ইনিশিয়ালি এমন টপ 5টা বই যেটা আপনার পিক ছিল বা মানে মেবি যারা একটাও বলতে বিগিনার, পারেন। তাদের জন্য। হ্যাঁ, একদম বিগিনার ছিলেন আপনি, যখন বিগিনার ছিলেন তখন আপনি আপনার যদি একটা ছোট্ট করে একটা বুক লিস্টটা শেয়ার করেন। প্রথমত আমি যখন বিগিনার ছিলাম তখন বইয়ের সংখ্যা এখনকার থেকে একটু কমই ছিল, মানে 2018 সালের কথা আমি বলছি। ঠিক আছে, যখন যেমন মার্কেটে ধরুন বনসাল ত্রিপাঠী ছিল না, এটা অপরিহার্য একটা বই, তখন ছিল না, পাবলিশ হয়নি। 2019 বইটা পাবলিশ হয়, আমাদের হাতে আসে। তো আমার শুরুটা হচ্ছে ডব্লিউবিসিএস ম্যানুয়াল, নিতিন সিংহানিয়া স্যারের যে বইটা রয়েছে সেইটা দিয়ে, আর জীবন মুখোপাধ্যায়ের বাংলা যে ইতিহাস বইটা রয়েছে সেটা দিয়ে, বিপদের সভ্যতা কার্তিক চন্দ্র মজুমদারের যে ভূগোল বইটা রয়েছে, একদম যেগুলো সবাই পড়ে আর কি, সেইটা দিয়ে। আর তখন আমাদের ইকোনমিক্সেও নিতিন সিংহানিয়া ছিল না, তখন ছিল রমেশ সিং। তো রমেশ সিং দিয়ে শুরু করা সম্ভব না, মানে কেউ যদি ইকোনমিক্স শুরু করে রমেশ সিং দিয়ে, সেটা একটা আনলাইকলি ইনসিডেন্ট, বিকজ পড়ে বোঝাটা একটু মুশকিল হয়ে যাবে। তো আমি তখন ওই তরুণ গোয়ালের যে বইটা রয়েছে তার ইকোনমিক্স পার্টটা আমার বেশ ভালো সহজ মনে হয়েছিল, তো সেটা দিয়ে আমি শুরু করেছিলাম। তো ইকোনমিক্স আর পলিটিক্যাল লক্ষ্মীকান্ত আছে। ঠিক আছে, লক্ষ্মীকান্ত তখন ওই আরেকটা বই ছিল, ওই ছোট একটা বই পলিটিক্যাল পড়েছিলাম, বইটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, বাট মেইনলি লক্ষ্মীকান্তের উপর প্রিপারেশন নিয়েছে।
ঠিক আছে, তো এইটা ছিল আমার ইনিশিয়াল স্টেজে আমার বইপত্র। আর অঙ্ক বই হচ্ছে ওই সুবিধার একটা বই ছিল ভার্সনে অঙ্কের, ম্যাথের জন্য জিআই, ওটা মোটামুটি শুরু করতাম তখন। না ওই 2019 সাল পর্যন্ত এই এত অ্যাডভান্স ম্যাথ পরীক্ষায় আসতো না, মেইনলি পাটিগণিতই আসতো। 2020 থেকে আমরা হঠাৎ করে ট্রেন্ডটা চেঞ্জ হতে দেখেছি। তো এটা আমার ইনিশিয়াল স্টেজের প্রিপারেশন ছিল। এবং তারপর প্রথমবার প্রিলি দেওয়ার আগে আমি এই বইগুলোই পড়তাম। প্রথমবার মেইনস দেওয়ার আগে আমি তখন ওই স্পেকট্রামের বইটা নিলাম, মোটা বইগুলোর দিকে শিফট করলাম আর কি। স্পেকট্রামের বইটা নিলাম তখন। তারপর জীবন মুখোপাধ্যায় তখন আর পড়িনি, মানে আমার জীবন মুখোপাধ্যায় পড়ার ডিউরেশন হচ্ছে 2019 সালের প্রিলিমস। তারপরে আর জীবন মুখোপাধ্যায় তখনই মোটামুটি 5 বার পড়ে নিই, ঠিক আছে। তো তারপরে আমি আর যাই। আমার যেটা করা হতো না, এত বই পড়ার চক্করে যে আমার মক দেওয়া হতো, আমি এটা স্বীকার করছি। এখন কিন্তু বলে দিচ্ছে মক টেস্ট সিরিজটা নিয়েও কিছু বলবে না। 2019 এবং 2020-তে আনফরচুনেটলি আমি কোনোদিন মানে মক দেওয়ার সুযোগই করতাম। আমার মক দেওয়া স্টার্ট হচ্ছে 2021-এর বিসিএস এর আগে। প্রথম আমি মক দেওয়া স্টার্ট করলাম, যে না আমি বই প্রচুর পড়েছি কিন্তু আমার নম্বরটা আসছে না। আমার নম্বরটা যদি দেখেন, আমি মেইনস এর নম্বরের কথাই বলছি, প্রিলিমস এর নম্বর নিয়ে অত চাপ কোনোদিন ছিল না। প্রিলিমস আমি গাদা গাদা নম্বর স্কোর করে থাকি। এটা বাদ দিন, 2019-এর মেইনসে আমার প্রথমবার নম্বর ছিল 445, 445। 2020-র মেইনসে গিয়ে সেই নম্বরটা হয়ে গেল 501, 501। 2021-এর মেইনসে গিয়ে আমার সেই নম্বরটা হয়ে গেল হচ্ছে 520 মতো। 2022-এর মেইনসে আমি যখন যাচ্ছি তখন সেই নম্বরটা হয়ে যাচ্ছে 545। আর 2023-এর মেইনসও আমি দিয়ে রেখেছি, আশা করি সেটাতে ইন্টারভিউতে বসার দরকার পড়বে না। তো সেটাতে আমার নম্বর আছে 595। তো যেহেতু যত আমার বই পড়া, যেহেতু প্রতিটা দেওয়ার আগে আমি আগের বারের থেকে কিছু অ্যাড অন করতে পারছি, তো আমার নম্বরটা ওই জন্য অ্যাড অনের দিকে যাচ্ছিল বলে আমার ধারণা। মানে রাইট ফ্রম দ্য মাই জার্নি স্টার্টেড উইথ 445 and my journey ended with 595, and that is a huge gap in MCQ. হিউজ, মানে পুরো গ্যাপটার মধ্যে আমরা সমগ্র পশ্চিমবঙ্গ আপনার খাটনিটা দেখতে পাচ্ছি যে ভাই কি লেভেলে পড়া হয়েছে। তবে এই দিক থেকে আমি লাকি যে 445 যখন এমসিকিউতে স্কোর করেছি, তখন আমি ইন্টারভিউ কল পেয়েছি এবং শেষ পর্যন্ত প্রতিবারই ইন্টারভিউ কল পেয়েছি, হোয়াট এভার মাই মার্ক। তো সেইটা এই ভিডিও শেষে আমরা আপনাকে ইন্টারভিউ নিয়ে কিছু প্রশ্ন করব, কারণ আমার চ্যানেল যারা দেখে তারা আমাকে এই পোস্ট সেকশনে লিখেছে 2-3টে প্রশ্ন করার কথা, তো সেগুলো করবো। অলরেডি তো ভিডিওটা দারুণ এগোচ্ছে, মানে একজন খুবই ক্ষুদ্র সঞ্চালক হিসেবে আমার ভীষণ ভালো লাগছে এই বিষয়টা, আপনাকে মানে আপনার স্টোরিটা কভার করতে পেরে। এবং হয়তো তোমরাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, সুমিত স্যার অনেকদিন পর ব্যাক করেছে সাকসেস স্টোরি কভার করতে, একটু কমেন্ট সেকশনে জানিও, আমিও একটুখানি অনুপ্রেরণা পাই তোমাদের থেকে। তো এর পরের প্রশ্ন যেটা রাখবো, ইনিশিয়ালি তো আপনি মেটেরিয়াল গুলো শেয়ার করলেন, একটু ডিটেল মক টেস্ট স্ট্র্যাটেজিটা যদি বলেন, যে যেরকমটা আপনি করেছিলেন মক টেস্ট কোনো সময় তো দিয়েছেন, বা কোনো সময় তো প্রয়োজনীয়তা অনুভব হয়েছে যে হ্যাঁ আমার একবার নিজেকে ইভ্যালুয়েট করা উচিত। তো আপনার একজন অ্যাসপিরেন্ট হিসাবে ইভ্যালুয়েশনের মাধ্যম কি ছিল, এবং সেই মাধ্যমে মক টেস্টের ভূমিকাটি কতটা গুরুত্বপূর্ণ? ভীষণ গুরুত্বপূর্ণ মক টেস্ট। আমি যতদিন না পর্যন্ত মক টেস্ট না দিলাম ততদিন পর্যন্ত আমি 550-র বেরিয়ারে পৌঁছাতে পারছি না এমসিকিউতে। আর আমার যেহেতু অ্যানথ্রোপোলজি অপশনাল ছিল, আমার ক্ষেত্রে 550 অ্যাটেন্ড করাটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে একটা ব্যাপার খুব ক্লিয়ারলি বুঝতে হবে, জানো তো, সেটা হচ্ছে কি, আপনার যদি পিওর সায়েন্স সাবজেক্ট অপশনাল হিসেবে থাকে তাহলে আপনি অলরেডি প্রতিযোগিতায় অন্যদের থেকে 2 পা এগিয়ে আছেন। কারণ পিওর সায়েন্স সাবজেক্ট অপশনাল মানে হচ্ছে there is a scope that you can get around 300 out of 400. আর আমাদের ট্র্যাডিশনাল অপশনাল মানেই হচ্ছে you are going to score around 200. So there remains a 100 marks gap for those who take pure science as optional. এটা খুব হার্ড ট্রুথ, ঠিক আছে। এবার যে মুহূর্তে আপনি ট্র্যাডিশনাল সাবজেক্টে অপশনাল নিয়ে এগোচ্ছেন, সেই মুহূর্তে কিন্তু আপনাকে স্কোর করতে হবে, এমসিকিউ স্কোর আপনাকে অ্যাম্বিশন রাখতে হবে যে অ্যারাউন্ড 550 এর কাছে রাখা। দ্যাট ইজ এ গুড স্কোর এন্ড দ্যাট উইল ফেচ ইউ এ চেয়ার ইন ডব্লিউবিসিএস। এবার অ্যারাউন্ড 550 এমসিকিউ, এবার অ্যারাউন্ড 550 এর এমসিকিউ মিন্স আপনাকে মক দিতেই হবে, ইউ ক্যান নট এসকেপ আউট অফ ইট। যে ভুলটা আমি ফার্স্ট 2 অ্যাটেম্পটে করেছি, মানে আমার সেকেন্ড অ্যাটেম্পটে একটা ডব্লিউবিসিএস গ্রুপ সি জব আছে, বাট আমরা তো ডব্লিউবিসিএস গ্রুপ এর জন্যই খাটি মেইনলি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে সেটা আমার একটা অবভিয়াস ডেফিসিট ছিল, যে আমি প্রথম 2টা অ্যাটেম্পটে একেবারে মক দেইনি, একেবারে এমসিকিউ প্র্যাকটিস করিনি, জাস্ট আমি একাডেমিক প্রিপারেশন নিয়ে গেছি।
যদি আপনি একটু অনুগ্রহ করে শেয়ার করেন যে আপনার মক টেস্টের কিছু পোর্টাল বা আপনি কোথায় কোথায় মক কখনো দিয়েছেন সেই সমস্ত মেনশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং যদি সব কোনো বইও কিনে থাকেন, আপনার প্রিয় কিছু বই যেখানে প্রশ্নের সম্ভার আপনার খুব ভালো লেগেছে এবং আজকে দাঁড়িয়ে আপনি ম্যাচিওরলি বুঝতে পারেন যে এই প্রশ্নগুলো স্টুডেন্টরা প্র্যাকটিস করলে কিন্তু আসলে একটা বিল্ড আপ তাদের মধ্যে হয়। তো এরকম কিছু বইও যদি শেয়ার করেন, কারণ আজকাল তো প্রচুর 3000 এমসিকিউ, 10,000 এমসিকিউ এরকম বেরোয়, আমরা প্রত্যেকেই জানি। তো এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। এবার আপনাকে একটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা আমি বলছি যে একটা লং টাইম ছিল যে পিএসসি কপি করে দিত এমসিকিউ কোশ্চেন। এটা রেকর্ড বলা ঠিক কিনা জানি না, বাট দেয়ার ইজ এভিডেন্স রিগার্ডিং দ্যাট। ঠিক আছে, একদম। তো এবং সেটা কপি করতে যে করছে সেটা আপনাকে তাহলে ডিসকভার করতে হবে যে কপি তো করছে, বুঝতে পারছি, কারণ আমরা এক্সাম হল থেকে বেরিয়ে যে কোশ্চেন গুলো গুগলে ফেলতাম, গুগল সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিত অমুক জায়গায় এসেছিল আর এটার উত্তর হবে এইটা, একদম অপশন শুদ্ধ কপি। তো সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি যদি আপনি একটুখানি দেখেন তো সেই কপিগুলো কত হচ্ছে মেইনলি আদার পিএসসি পরীক্ষার এক্সাম থেকে। তার মানে আপনাকে এমন কিছু এমসিকিউ বই চুজ করতে হবে যাদের মেইন ফোকাসটা থাকে হচ্ছে আদার পিএসসি, মানে ইন্ডিয়ার যে স্টেট পিএসসি গুলো রয়েছে সেই স্টেট পিএসসি গুলোর এক্সামের ভালো কালেকশন কার আছে। তো অবভিয়াসলি যে আমাদের ওই ইয়ে বইটা রয়েছে 21,000 প্লাস বা 20,000 প্লাস বইটা রয়েছে বোধহয় আমার কাছে। ঠিক আছে, কোন এই আরটা 24/7 এর যে বইটা রয়েছে জেনারেল স্টাডিজ এর উপর এমসিকিউ, ঠিক আছে, ওই বইটাতেই অ্যাকচুয়ালি সব থেকে বেশি পরিমাণে আমরা অন্যান্য পিএসসির বই পাই। আমি কিন্তু কোনো বইকে রিকমেন্ড করছি না সেই অর্থে, আপনারা যদি জোগাড় করতে পারেন অন্যান্য স্টেট পিএসসির কোয়েশ্চেন, তো সেটা আপনি যেখান থেকে জোগাড় করতে পারেন যেটা দ্যাট উইল বি ভেরি মাচ ওকে। ঠিক আছে, এবং এই কোয়েশ্চেন এবং এই 21,000 প্লাস বোধহয় বইটা, ঠিক আছে, আরটা 24/7 এর জেনারেল স্টাডিজ এর এমসিকিউ বই, ঠিক আছে, এই বইটা পড়ে আমি আপনাকে ডেফিনেটলি বলছি আমার পরিচিত বহু ডব্লিউবিসিএস অফিসার, বিকজ এই বইটা তারা ভালোভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করেছিল ডব্লিউবিসিএস 2020 ব্যাচ এবং ডব্লিউবিসিএস 2021 ব্যাচে বহু অফিসার কেবলমাত্র এই কোশ্চেন গুলো, পার্টিকুলার কোশ্চেন গুলো প্রিপারেশন খুব ভালোভাবে নিয়ে আজকে ডব্লিউবিসিএস এর বিভিন্ন উচ্চ পদে প্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু খেলাটা একটু ঘুরে হচ্ছে গিয়ে এই ডব্লিউবিসিএস 2021, 2022, 2023 তে এই সময় পিএসসি কপি করা হঠাৎ করেই কমিয়ে দেয় এবং খুব ডেপথে কোশ্চেন করতে শুরু করে যেগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে দিয়েছে ভাবা খুব মুশকিল, বলা খুব মুশকিল। এবং এই ক্ষেত্রে কি হচ্ছে এমসিকিউর গুরুত্বগুলো, মানে আপনি এমসিকিউর গুরুত্ব তো আছেই, আই এম নট ডাউটিং দ্যাট, কিন্তু এই যে হুবহু কোশ্চেন করার প্রবণতা কিন্তু কমতে থাকে। এবং এখনকার দিনে করতে গেলে ওই জন্য একটা ব্যালেন্স, মানে আমি অনেক একটা সময় ছিল অন্তত দুটো ডব্লিউবিসিএস, তিনটে ডব্লিউবিসিএস এরকম আছে, যেমন ডব্লিউবিসিএস 2017-তে হঠাৎই কৃষ্ণা রেড্ডি থেকে গাদা কোশ্চেন দিয়ে দিয়েছিল। উপরে কৃষ্ণা রেড্ডি এক বছরের মধ্যে পপুলার হয়ে যায় ওটা দেওয়ার পরে, এত কোশ্চেন কৃষ্ণা রেড্ডি থেকে এসেছে, তারপরে জীবন কৃষ্ণা রেড্ডি থেকে কোশ্চেন দেয়। এরকম কিছু কাজকর্ম করতো ওরা। কিন্তু আমি বলছি আপনি যদি ডব্লিউবিসিএস 2021, 2022, 2023 মেইনস এর কথা দেখেন, সেখানে কিন্তু এরকম কোনো একটা জায়গা থেকে কপি করার প্রবণতা কিন্তু খুব কমিয়ে দিয়েছে। ফলে আপনাদের এখনকার ক্যান্ডিডেটের পক্ষে যারা 2024 এর প্রিপারেশন নিচ্ছেন সেখানে একটা খুব সুন্দর ব্লেন্ড দরকার, যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাও ভালো, মানে আপনি বই ভালো মতো পড়েছেন এবং আপনি এমসিকিউ ভালো মতো প্র্যাকটিস করেছেন। আর আপনি বলছেন কোথা থেকে দিতাম, আমি বেশিরভাগ বই থেকে দিয়েছি। মার্কেটে যে ধরনের স্ট্যান্ডার্ড ফোকাস রয়েছে, ফোকাস ডব্লিউবিসিএস, ট্র্যাক ডব্লিউবিসিএস, এই ধরনের যে ধরনের বইগুলো রয়েছে, বা শামীম স্যার তোতাবা সরকারের যে বই রয়েছে, ঠিক আছে, মানে যে কোনো স্ট্যান্ডার্ড মার্কেটে আপনি হোয়াট এভার বুক ইউ ক্যান লে ইউর হ্যান্ড আপন, ঠিক আছে, আপনাকে যে কোনো বিভিন্ন রকম বই থাকতে সুবিধা এটাই যে আপনি বিভিন্ন রকম টাইপের, কোনোটার স্ট্যান্ডার্ড মডারেট, কোনোটার ইজি, কোনোটার ডিফিকাল্ট, বিভিন্ন লেভেলের কোশ্চেনের সাথে আপনি পরিচিত হতে পারছেন। কিন্তু হোয়াট এভার বি দ্য কোশ্চেন, ইভেন অ্যাট ইউর ওয়ার্স্টে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পার পেপার যদি আপনি দেখেন, এই মেইনস পেপারের কথা বলছি, যে নম্বরটা যেন কোনোভাবেই মানে একটা সার্টেন লেভেলের নিচে না নেমে যায়। মানে একটোর নিচে নম্বর নামলে আপনি জানবেন যে আপনার প্রিপারেশনের খুব খারাপ অবস্থা রয়েছে। তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার উইক পয়েন্ট কোথায়, কেন আপনার একটোর নিচে নম্বর নামছে 200-র মধ্যে। ঠিক আছে, মানে ডব্লিউবিসিএস এর কোনো পেপারে আপনি যদি 200-র মধ্যে 100-র কম পান, তাহলে আপনার সিলেকশনের প্রবাবিলিটি ভীষণই নেমে যাবে। ঠিক আছে, মানে নম্বর কি, আমি যদি 550 আপনাকে টার্গেট দিই, তার মানে আপনাকে অ্যারাউন্ড 135 এভারেজে প্রত্যেকটা সাবজেক্টে তুলতে হবে। এবার একটা সাবজেক্টে আপনি যেই 100 পেয়ে গেলেন, তার মানে আরেকটা সাবজেক্টে আপনাকে 170 তুলতে হবে, দ্যাট ইজ ইনহিউম্যান। আচ্ছা, এই ঠিক আছে, প্রসঙ্গটা টেনে একটা প্রশ্ন করছি, জানি না তোমাদের এই প্রসঙ্গটার এই কোয়েশ্চেনটা তোমাদের ঠিকঠাক লাগবে কিনা, বাট আমার কাজ করা সেটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট বাংলা ইংরেজি, যে দুটো সাবজেক্টে রাখা হয়। এই দুটো যে মানে সাবজেক্ট আছে, এই দুটো থেকে যে প্রায় 400 নম্বরের বোধহয় পরীক্ষা হয়, এই 400 নম্বরের মধ্যে ঠিক কত নম্বর যদি কেউ তুলতে পারে
ডেসক্রিপটিভ পেপারে, যেটাকে আপনি অন্তত সেফ বলতে পারেন। মানে আপনার যেটা মতামত আপনি দিন, কারণ এই নাম্বারের গেমটা এলো যখন আমি একবার জিজ্ঞাসা করি। এটাই তো ডিসাইড হয়ে যাবে। আপনি গ্রুপে বলুন, গ্রুপ বি বলুন, গ্রুপ সি বলুন, অ্যাকচুয়ালি ডিসাইড হচ্ছে এমসিকিউ পেপারের থেকে অনেক বেশি ডেসক্রিপটিভ। আমি জানি না প্রশ্নটা প্রাসঙ্গিক কিনা, আপনি ডিসাইড করা বিশেষ দরকার। আপনি যে ইংলিশের কথা বললেন, কোন একটা স্টুডেন্ট যদি ইংলিশে 140 তুলতে পারে এবং হুইচ ইজ এন্টায়ারলি পসিবল, তাহলে তার ডব্লিউবিসিএস তো অনেকটা এগিয়ে থাকলো। একটা ছেলে 140 ইংলিশে তুলছে, আর একটা ছেলে 100 ইংলিশে তুলছে, এই যে 40 মার্কসের ডিফারেন্স এখানে ক্রিয়েট হয়ে গেল। আপনার কি রিয়েলি মনে হয় পলিটির পেপারে সে 40 মার্কস বেশি তুলতে পারবে? সম্ভব না, কারণ পলিটি সবাই পড়ে সারা বছর ধরে। ঠিক সেরকম ধরুন হিস্ট্রির পেপারে 40 মার্কস ডিফারেন্স ক্রিয়েট করা সম্ভব? সম্ভব না, সবাই পড়ে। আপনি ওখানে একটা গুড স্টুডেন্টের সাথে আর একটা গুড স্টুডেন্টের হিস্ট্রি পেপারে এট বেস্ট 20 মার্কসের ডিফারেন্স ক্রিয়েট হতে পারে, এট বেস্ট। ঠিক আছে, ওই 20 মার্কস বেশি পাওয়ার জন্য আমরা সারা বছর পড়ি, কিন্তু একটা ইংলিশ পেপারে অল্প একটু বেশি এফোর্ট দিলেই আপনার 40 মার্কস বেড়ে যাবে। সেই এফোর্টটা আপনি অন্য কোনো এমসিকিউ পেপারে ওই গ্যাপ আপনি মেকআপ করতে পারবেন। এটা রিয়েলিটি, এটা রিয়েলিটি আপনাকে বুঝতে হবে। হ্যাভিং সেড দ্যাট, ইংলিশ এবং বেঙ্গলি পেপারে আমার ব্যক্তিগতভাবে দেখেছি যে অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে যে টিচার কেমন। এটা যেহেতু একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার, লিটারেচারের সাবজেক্ট গুলো, এমসিকিউ সাবজেক্ট গুলো হচ্ছে কংক্রিট ব্যাপার। ঠিক আছে, দ্যাট ইজ সামথিং ট্যানজিবল। আপনি বুঝতে পারছেন যে আপনি এতগুলো ঠিক এতগুলো ভুল করেছেন, তার মানে আপনি এত নম্বর পাবেন। whereas in literature it is actually difficult যে প্রত্যেকের স্ট্যান্ডার্ডটা এক রাখার। একজন টিচারের হাতেই হয়তো এভারেজে 120 করে বেরোয়, আরেকজন টিচারের হাতে এভারেজে 100 করে বেরোয়। এই যে 20 মার্কসের ডিফারেন্স কিন্তু টিচার টু টিচার ভ্যারি করলে ক্রিয়েট হয়ে যায়, ডিনাই দ্যাট। যারা লিটারেচার নিয়ে পড়েছি প্রত্যেকেই ফেস করেছি, উই নো ইট ইজ হার্শ ট্রুথ। একদম। কিন্তু আপনার লিটারেচার থেকে এতটাই স্ট্রং হতে হবে যে যত টাফ টিচারই দেখুক আপনার নম্বর যেন কোনো মতেই 100 এর নিচে না নামে। মানে কারোর ক্ষমতা নেই আপনার নম্বর 100 এর নিচে নামানো। মানে ইভেন এট ইউর ওয়ার্স্ট ডে, এট দ্য হ্যান্ড অফ দ্য ওয়ার্স্ট টিচার, আপনার নম্বর থাকবে 200 এর মধ্যে 100। এইটা ইনসিওর করতে গেলে আপনাকে একজন সঠিক টিচারের সাহায্য নিতে হবে এবং আপনাকে কিন্তু পড়ার অভ্যাস থাকতে হবে। আমার সাহিত্য পড়তে ভালো লাগে না, তাহলে আপনি প্রথমেই স্বীকার করে নেবেন যে আপনার যদি সাহিত্য পড়তে ভালো না লাগে, তাহলে আপনার ইংলিশে ওই পরীক্ষার ফলে গিয়েই 120 পাওয়ার মতো আপনি যদি না পান, আপনাকে সেটা মেনে নিতে হবে, কারণ আপনার তো সাহিত্য পড়তে ভালো লাগে না। আপনি কি এই কথাটা বলেন ইতিহাস বই পড়তে বলার আগে যে আমার ইতিহাস পড়তে ভালো লাগে না, আমি ইতিহাস পড়বো না? ঠিক আছে, ওই ফরম্যাট শিখে নিয়ে আমি পরীক্ষায় চলে গেলাম, ব্যাস আমি সঙ্গে সঙ্গে 100 পেয়ে যাবো, এরকম হয় না। তারপর বলবে যে আমি কি করে 72 পেলাম 200-র মধ্যে, বিকজ আপনি ভালোই বাসেন না সাহিত্যকে, তাহলে সাহিত্য আপনাকে কেন নম্বর দেবে? ব্যাপারটা সেরকম। রিটার্নটা পাবে, তাই না? একদম। তো তোমরা প্রত্যেকেই এটা বুঝতে পারলে এই প্রশ্নটা আসলে খুব প্রাসঙ্গিক ছিল। আর আজকে কিন্তু আমি লিটারালি কোনো কোয়েশ্চেন স্ক্রিপ্ট নিয়ে বসিনি যে আমি কি প্রশ্ন করবো, কারণ আমি শুরুতেই ঠিক করেছিলাম যে পৃথ্বীশ বাবুর সাকসেস স্টোরিটা কভার করবো। তোমরা যারা যারা আমাকে চেনো জানো যে আমি একটু আর্টিস্টিক ওয়েতে কভার করি, অনেক প্রশ্ন করি আমি, একদম গতে বাঁধা ওই জায়গাটা থেকে ছক ভাঙা আমি লোক। তো এই প্রশ্নটা করাটা খুব দরকার ছিল, কারণ উনি কিন্তু দারুণ ভাবে ব্যাপারটা এক্সপ্লেন করলেন এবং পুরোপুরি লজিক দিয়ে, প্রত্যেকটা কথার পেছনে কিন্তু তার নিজস্ব লজিক আছে, পরীক্ষা পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত। যেহেতু 5বার ডব্লিউবিসিএস পেয়েছি, তো ডব্লিউবিসিএস ব্যাপারটা সম্পর্কে আমার একটা মোটামুটি আইডিয়া তৈরি হয়ে গেছে, এটা খুব স্বাভাবিক ভাবে। তো সেক্ষেত্রে বুঝতে পারছো তোমরা সকলেই, আমার যত প্রিয় ছাত্রছাত্রী আছো যারা ডাব্লিউবিসিএস স্বপ্ন দেখছো বা এমন কোনো কিছু স্বপ্ন দেখছো সেখানে ডেসক্রিপটিভ পেপার আছে, ডেসক্রিপটিভ পেপারকে কিন্তু কখনোই হেলাফেলা করা যাবে না, কোনোভাবেই না, ওটাই। কারণ আমি তোমাদের এই যে ইউটিউব চ্যানেলটা বা ইনস্টিটিউটটা আছে এখানে, এবং দীর্ঘ ধরে নাও প্রায় 6-7 বছর হয়ে গেল আমি একটা সাবজেক্টই পড়াই, যেটা ইংরেজি ডেসক্রিপটিভ। আমি কিন্তু অন্য কোনো সাবজেক্ট পড়াই। তার একটা বড় কারণ কি, কারণ আমার পড়াশোনাটা ইংরেজি নিয়ে, এবং আমি বিভিন্ন যে বড় বড় ইনস্টিটিউট ছিল সেখানে ইংরেজিই পড়াতাম। আজও আমার ইনস্টিটিউটে শুধুমাত্র কম্পিটিটিভ ইংলিশটাই গাইড করা হয়, এবং ডেসক্রিপটিভ ইংলিশের যে ব্যাচটা হয়, আমি একজন ডাব্লিউবিসি অফিসারকে সামনে রেখেই এই প্রশ্নটা জিজ্ঞাসা করছি, আমার যে ব্যাচ হয় আমি না একটা কাজ করি, খুব ছোট করে বলছি, আমি আমার ব্যাচে না কোনোভাবেই 10-15 জনের উপরে রাখি না ডেসক্রিপটিভ ব্যাচে, নয়তো আমি ইভ্যালুয়েট করতে পারি না তাদের খাতা, তাদের প্রবলেম গুলোকে বলতে পারি না। কিন্তু অনেক ইনস্টিটিউটে দেখেছি ডেসক্রিপটিভ ব্যাচেই প্রায় 50-55 জন স্টুডেন্ট। তো আপনি যদি একটু আলোকপাত করেন, আমি একজন শিক্ষক হিসেবে হয়েই আপনাকে জিজ্ঞাসা করছি, কারণ ছাত্রছাত্রীদের সামনে ট্রান্সপারেন্সি থাকাটা খুব জরুরি, যে ইনফরমেশন সাবজেক্ট হলে আপনি একসাথে 50 জনকে পড়াতে পারেন, বিকজ ইউ আর সাপ্লাইং ইনফরমেশন। কিন্তু আপনি যদি ইভ্যালুয়েশনের ক্লাস, অর্থাৎ আমাকে খাতা চেক করতে হয়, তাদের 1:1, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি 10-15 জনের ব্যাচ কি হেলদি, বেশি কি নেওয়াটা উচিত হবে? এখানে 50 জনের সম্ভবই না। 50 জনের ক্ষেত্রে যদি ব্যাচ হয় তাহলে সেক্ষেত্রে আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন যে আপনার তোমরা এইভাবে লিখবে, কিন্তু তারা ওভাবে লিখতে পারছে কিনা সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না।
মানে এটা সম্ভবই না। 10-15 জনের বেশি ব্যাচ হলে পরে আপনি পার্সোনাল অ্যাটেনশন দিতে পারবেন না, আর পার্সোনাল অ্যাটেনশন না দিতে পারলে লিটারেচার ক্লাস করারই কোনো মানে হয় না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ইনি 5 বারের মানে 5 বার WBCS এর একজন এক্সপেরিয়েন্স মানুষ। তো সেক্ষেত্রে এটাই কারণ থাকে যে আমি যখন কোথাও বলি যে 10-12 জন 15 জনের বেশি আমি নিতে পারবো না, তার একটা বড় কারণ হচ্ছে তোমরা অনেকেই আমাকে রিপোর্ট করো যে স্যার আমাদের খাতাগুলো চেক হচ্ছে না অনেক জায়গাতে। আসলে আমি যে ধরো তোমাদেরকে একটা কিছু শেখালাম, একটা প্রেসি রাইটিং শেখাচ্ছি বা একটা ট্রান্সলেশন শেখাচ্ছি, তোমরা কি লিখছো ওটা যদি আমি না চেক করতে পারি তা উইকলি, কি করে ইভ্যালুয়েট করবে বলো? প্রত্যেকের কাছে 100 টাকারও তো দাম আছে, আর আমি সেই সৎ শিক্ষকটা হয়ে থাকতে চাই তোমাদের জন্য। তো এটাই রিজন যে আজকে স্যারও বুঝতে পারছেন যে 10 থেকে 15 জনের ব্যাচ, ডেসক্রিপটিভ ব্যাপারে তো ইভ্যালুয়েশনটা দরকার, আমি তো শুধু ইনফরমেশন দেবো না, তাহলে তো আমি ভিডিও করেই বেরিয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে এটা কিন্তু হাইলি ভ্যালুয়েবল। তো ডেসক্রিপটিভের ব্যাপারটা এখানে আমরা শেষ করছি। দারুণভাবে ডেসক্রিপটিভ ব্যাপারটা আমরা কমপ্লিট করেছি। ডেসক্রিপটিভ, মক টেস্ট তোমরা যা যা বলেছিলে, এবং এরপর স্যারের কাছে আর একটা প্রশ্ন নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনার অপশনাল অ্যানথ্রোপোলজি ছিল। অ্যানথ্রোপোলজির ব্যাপারে যদি একটু প্লিজ একটু ডিটেল প্রিপারেশন বলেন, এবং এর মধ্যে আরেকটা প্রশ্ন অ্যাড করবো, কারণ প্রশ্নটা আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে পাচ্ছি এবং আমি প্রত্যেক স্টুডেন্টকে খুব রেসপেক্ট করি, তারা যখন প্রশ্নটা করছে তাহলে কোনো দাম আছে প্রশ্নটা। সেটা হচ্ছে যে শুধুমাত্র কি অপশনালটা আমরা চুজ, টপার যে অপশনালটা নিচ্ছে সেটা দেখেই করব, বা অপশনালটাকে চুজ করার কিছু স্ট্র্যাটেজি, যে আজকে দাঁড়িয়ে যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা দেবে তারা শুরুতেই ভাবে যে কোনো টপারের অপশনালগুলো দেখে নি তাহলে নিশ্চয়ই এটাই বেস্ট অপশন। তো বেস্ট অপশনালের এই বিষয়টা কি, এটা কি মিথ নাকি কোনো ফ্যাক্ট? আর এই বেস্ট অপশনালে কিছু হার্শ রিয়েলিটি, এবং কিভাবে চুজ করবো, অল অ্যাবাউট অপশনাল বাই পৃথ্বী স্যার। বেস্ট অপশনাল সেটাই যে যদি আপনার সায়েন্সের স্টুডেন্ট হন এবং যদি আপনার গ্র্যাজুয়েশন সাবজেক্টে যে সায়েন্স সাবজেক্টটা নিয়ে আপনি অনার্স করেছেন সেই অপশনালটা নেওয়া হচ্ছে বেস্ট অপশনাল। কারণ লেট মি বি ভেরি ফ্র্যাঙ্ক, যে সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে নম্বরটা কিন্তু বেশি আসবে যে কোনো রকম আমাদের ট্র্যাডিশনাল অপশনাল। আমরা ট্র্যাডিশনাল অপশনালের সুবিধাটা কোথায়? তাহলে বলবেন যে লোকে এত, আবার নিজে ট্র্যাডিশনাল অপশনাল নিয়ে পড়াশোনা করেছি অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, আমি কেমিস্ট্রি অনার্স নেইনি। এখন আমার লুকিং ব্যাক মনে হয় দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই রং ডিসিশন। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে যদি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই টাইপের কোনো অপশনাল থাকে, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এই ধরনের কোনো সাবজেক্ট নিয়ে তোমরা গ্রাজুয়েশন করে থাকো, তাহলে তোমরা অবশ্যই সেই সাবজেক্টটাকে অপশনাল হিসেবে নেবে। কারণ এতে করে কি হবে, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে নম্বরটা 300 এর মতো নম্বর থাকে আউট অফ 400, ঠিক আছে। তো অপশনাল সবসময় বেস্ট অপশনাল যদি সায়েন্স অপশনাল নেওয়া সম্ভব হয় এবং সেই সায়েন্স অপশনালটা যদি গ্র্যাজুয়েশনে থাকে। এবার প্রশ্ন হচ্ছে গ্র্যাজুয়েশনে না থাকলে সেই অপশনালটা নেওয়ার কোনো মানে হয় না। মানে কেউ একটা শখ করে ফিজিক্স অপশনাল দিয়ে বসলো কিন্তু গ্র্যাজুয়েশনে তার হিস্ট্রি ছিল, সেটা সামলাতে পারবে না সাবজেক্টটাকে, ঠিক আছে। তো আমি শুধুমাত্র বলছি এরকম যদি হয় তাহলে আর্টস এর স্টুডেন্টদের ক্ষেত্রে কি হবে। হ্যাঁ, এটা একটা ডব্লিউবিসিএস এর নেগেটিভ পয়েন্ট। আপনি যদি একটু খুঁটিয়ে দেখেন, আমি এটা একবার আলোকপাত করেছিলাম আমার ফেসবুক পোস্টে, যে যদি এমন একজন স্টুডেন্ট যে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, এবার হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে কিন্তু ডিফারেন্স ক্রিয়েট হওয়া খুব মুশকিল ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে, সত্যি কথা বলতে। মানে আমাদের হিস্ট্রি পেপারটায় দুটো ভালো স্টুডেন্টের মধ্যে হার্ডলি 10 নম্বরের ডিফারেন্স ক্রিয়েট হতে পারে। সে একজন পেয়েছে 160, একজন পেয়েছে 170, একজন এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট 180 পর্যন্ত পায়, তার বেশি হয় না। কিন্তু একটা ম্যাথের পেপারে আপনি চলে আসুন, ম্যাথের পেপারে যারা ম্যাথের লোক, ইঞ্জিনিয়ারিং এর লোক, যারা সিজিএল দিয়ে দিয়ে অভ্যস্ত, একাধিকবার সিজিএল ক্র্যাক করেছে, তারা তো 180 170 স্কোর করে। আর একটা নর্মাল ডব্লিউবিসিএস এর স্টুডেন্ট, তার বাংলা অনার্স ছিল, হিস্ট্রি অনার্স ছিল, জিওগ্রাফি অনার্স ছিল, সে হয়তো 120 পাচ্ছে ম্যাথের পেপারে, 110 পাচ্ছে, 100 পাচ্ছে। এই যে 70 নম্বরের ম্যাথের পেপারে ডিফারেন্স, তাহলে ডিফারেন্স ক্রিয়েট করার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পেপার হচ্ছে পেপার নাম্বার 6 ম্যাথমেটিক্স এর পেপার। আরেকটা পেপারে ডিফারেন্স ক্রিয়েট হয় জানেন, সেটা হচ্ছে কি পেপার নাম্বার 4 সায়েন্সের পেপার। এইখানেও সায়েন্সের কোশ্চেনটি এমন করা হয় 11 12 এর থেকে প্রচুর কোশ্চেন দিয়ে দেওয়া হয় যাতে আর্টসের স্টুডেন্টের দমটি বেরিয়ে যায় এক্সাম হলে। লটস অফ স্টুডেন্ট, আপনি যদি পেপার 4 এর দিন, ডব্লিউবিসিএস এখন যেরকম কোশ্চেন করছে, একবার যদি আপনি এক্সাম হলগুলো ভিজিট করেন দেখবেন অনেকে 1 ঘন্টার পরীক্ষার পর ঘুমিয়ে টুমিয়ে পড়ে, তাদের আর কিছু লেখার নেই, তাদের আর কিছু নতুন করে বলার নেই, ঠিক আছে। তাহলে এই পেপারটা নম্বর থাকে 100, আর একটা সায়েন্স স্টুডেন্ট যে সায়েন্সে ভালো ছিল সেইখানে তার অ্যাভারেজ নম্বর থাকে 140। তাহলে এই 40 নম্বরের পেপার 4 ডিফারেন্স এবং ম্যাথমেটিক্স পেপারে 60 70 80 নম্বরের পর্যন্ত ডিফারেন্স, এই টোটাল যে ডিফারেন্সটা ক্রিয়েট হয় এটা কোনোদিন হিস্ট্রি জিওগ্রাফি দিয়ে মেকআপ করা যায় না। আই এম ভেরি সরি টু সে যে ডব্লিউবিসিএস ইজ টু সাম এক্সটেন্ট বায়াসড টুয়ার্ডস স্টুডেন্টস, এবং ঠিক সেম জিনিস অপশনালের ক্ষেত্রে হয়।
অপশনালে যদি আপনার সায়েন্সের স্টুডেন্ট হন এবং আপনি যদি সেই সায়েন্স পেপারটি নিয়ে অপশনালে অ্যাপিয়ার করেন, there is a possibility that you will get 100 marks more than your fellow arts candidate. ঠিক আছে, সুবিধা শুধু এক ট্র্যাডিশনাল অপশনাল বলতে সোশিওলজি, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি এগুলো নিলে there are many resources available in the market, ready resources, আপনি সেটা নিয়ে খুব কম সময়ের মধ্যে আপনার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন। আর সায়েন্স সাবজেক্টগুলোর ক্ষেত্রে যতই আপনার গ্র্যাজুয়েশনে থাকুক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যতই আপনার গ্র্যাজুয়েশনে থাকুক, এগুলো নিয়ে আপনি যখন অপশনাল করবেন আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মিত সময় দিতে হবে, নিজস্ব একটা নোট প্রিপেয়ার করতে হবে, একটা জিনিস তৈরি করতে হবে। তো ইট গিভ মানে এটা টাইম সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, পেপার নাম্বার 4 সায়েন্স পেপার। ঠিক আছে, এই ব্যাপারটা আপনি হিস্ট্রি অপশনাল মনে করুন, সেখানে আপনার নম্বর আসবে হচ্ছে অ্যারাউন্ড ধরুন 110 আসবে, এই 400-র মধ্যে আপনার নম্বর ধরুন কত আসবে, ওই 170, 160, 200 আসলো, খুব ভালো পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, কিন্তু সেটার সাথে সাথে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে ম্যাথের পেপারে কিন্তু আমাকে 150-র মতো নম্বর তুলতে হবে, সায়েন্সের পেপারটাতে কিন্তু আমাকে 110, 20, 30 নম্বর কিন্তু তুলতে হবে। ঠিক আছে, এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার। যদি এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট, হ্যাঁ আমি জাস্ট এই কথাটাই বলতে চাইছিলাম কেটে যাওয়ার আগে, যে কনভেনশনাল অপশনাল নিলে পরে প্রো কোনগুলো, প্রো গুলো হলো হচ্ছে রেডি রিসোর্সেস আর অ্যাভেলেবল, মেনি এক্সপার্ট টিচার্স আর অ্যাভেলেবল ফর গাইডেন্স, and you will need less amount of time for preparing a comprehensive note. এটা হচ্ছে আপনার প্রো। আর কন কোনগুলো, কন হচ্ছে কি একটা সার্টেন মার্কস এর উপরে মার্কস পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, আর দ্বিতীয়ত হচ্ছে এমসিকিউ পেপারগুলোর উপর প্রেসারটা হাই হয়ে যায়। Whereas আপনি যদি আপনার গ্র্যাজুয়েশনে থাকা সায়েন্স সাবজেক্টই নেন, তাহলে পরে প্রো কোনগুলো, প্রো হচ্ছে গিয়ে যে আপনি 300 এর মতো মার্কসের অ্যাম্বিশন রেখে আপনি প্রিপারেশন স্টার্ট করতে পারবেন। আর সেকেন্ডলি হচ্ছে আপনার এমসিকিউ নম্বর যদি অ্যারাউন্ড 500ও থাকে, তাহলেও কিন্তু আপনার সিলেকশনের চান্স থেকে যাচ্ছে। এগুলো হচ্ছে প্রো। আর কন কোনগুলো, আপনাকে কিন্তু নিয়মিত প্র্যাকটিস করতে হবে, এফোর্ট দিতে হবে, নিজস্ব নোট বানাতে হবে। সেক্ষেত্রে আপনাকে নিয়মিত একটা টাইম সেট অ্যাসাইড করতে হবে অনলি ফর ইওর অপশনাল প্রিপারেশন। এবার তোমাদের যেটা চয়েস সেটা তোমরা করতে পারো, দুদিক থেকেই হয়। এবছরও অনেক ক্যান্ডিডেট কনভেনশনাল অপশনাল নিয়ে ক্লিয়ার করেছে, বাট ইফ ইউ গো অ্যান্ড চেক আউট দেয়ার এমসিকিউ মার্কস, আপনি দেখবেন সবারই 550-র উপর নম্বর আছে বা 550-র কাছাকাছি নম্বর আছে। দ্যাট ইজ দ্য স্টোরি। অন্তত যাদের সাথে আমার কথা হচ্ছে সেরকম শুনেছি, আপনি ঠিক একদমই। তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন খুব সংক্ষিপ্ত ভাবেই করবো, সেটা হচ্ছে অপশনালটা আপনি যখন প্রিপারেশন নিচ্ছিলেন, অর্থাৎ অ্যানথ্রোপোলজি, সেই সময় প্রশ্নটা খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে, কারণ ছাত্রছাত্রীরা জানতে চায়। সেটা হচ্ছে যে উইকলি কি নোট নোট মানে নোট প্র্যাকটিস করতেন, নাকি মান্থলি অপশনালটা নিয়ে বসতেন? মানে অপশনালটাকে আপনি কিভাবে ভাগ করেছিলেন আপনার ডেইলি স্কেডিউল, নাকি রোজই একটা করে প্রশ্ন প্র্যাকটিস করতেন? এটা মজার ব্যাপার। আমি 2019 সালে তো মেন্স পরীক্ষা দেওয়ার আগে অব্দি মানে যখন জানলাম যে মেন্স পরীক্ষায় বসবো, তারপর অপশনালি ভাবনা চিন্তা শুরু করে অ্যানথ্রোপোলজির নোটবোর্ড নিয়ে শেষ 2 মাস অ্যানথ্রোপোলজি পড়াশোনা করে প্রথমবার আমি অ্যানথ্রোপোলজির পরীক্ষায় বসেছিলাম। ঠিক আছে, তো সেবার তো আমার ক্লিয়ার হলো না, আমি ইন্টারভিউতে কল পেয়েছিলাম, মানে অ্যানথ্রোপোলজি নিয়ে আমি মেন্স ক্লিয়ার করেছি, কিন্তু ইন্টারভিউর পরে আর সাকসেস পাওয়া হলো না। এবার সেকেন্ড বারের ক্ষেত্রে আমি একটা কম্প্রিহেন্সিভ অ্যানথ্রোপোলজি প্রিপারেশন ডায়াগ্রাম তৈরি করে, ফ্লো চার্ট তৈরি করে, একটা নোট মতো বানিয়ে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে বইয়ের থেকে তথ্য সংগ্রহ করে পড়লাম 2020 সাল। 2021 সাল থেকে দেখলাম অ্যানথ্রোপোলজির কোশ্চেনটা একটু চেঞ্জ হয়ে গিয়ে আমাদের 40 মার্কসের কোশ্চেন গুলো 10+10+10+ তৈরি করতে হয়ে গেল, এবং সিলেবাসের এভরি ডুক অ্যান্ড কর্নার থেকে কোশ্চেন আসতে শুরু করলো। এটা শুধু অ্যানথ্রো না, এটা আমার আশা করি অন্যান্য ফেলো অপশনাল নিয়ে যারা গেছেন কনভেনশনাল অপশনাল, তারা এটার সঙ্গে আইডেন্টিফাই করবে। কোশ্চেন প্যাটার্নের একটা ভিজিবল চেঞ্জ কিন্তু আমরা 2021 থেকে লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, এই সময় কিন্তু পুরো সিলেবাসটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ওই যে গত 10 বছরের কোশ্চেন কি 5 বছরের কোশ্চেন করে গেলে 70% কমন পাবো, সেই গল্পটাই কিন্তু বহু অপশনালের ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে, স্পেশালি ইন কেস অফ কনভেনশনাল অপশন। ফলে কি হচ্ছে, আমাকে সিলেবাসটা পাশে রেখে পড়তে হবে রাদার দ্যান পুরোনো বছরের কোশ্চেন গুলো পাশে রেখে, সিলেবাসের কোনো জিনিসটা আমার মিস আউট না করে যায়। ঠিক আছে, এবার সেগুলো হয়তো আপনার নোটে অ্যাভেলেবেল নেই, তাহলে আপনি ইন্টারনেটের সাহায্য নিন, অন্য কোনো বইয়ের সাহায্য নিন। বই রিসোর্সের পরিমাণ, যে এটা একটা সুবিধা কনভেনশনাল, রিসোর্স অনেক, কিন্তু রিসোর্স থেকে আপনাকে খুঁজে নিতে হবে যে সিলেবাসের এই পার্টটা আমার নোটে নেই বলে সেই পার্ট নিয়ে পড়ে গেলাম না। এই রকমটা অন্তত অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, সাইকোলজি এগুলোর ক্ষেত্রে করার দিন কিন্তু শেষ হয়ে যায়।
ঠিক আছে, মানে আপনাকে একদম সিলেবাস পাশে রেখে আপনাকে একটা করে জিনিস করতে হবে, সিলেবাসে টিক মারতে হবে, যে বললাম সিলেবাসের কোনো পার্ট আপনার টিক মারতে যদি ইয়ে হয়ে যায়, না টিক করে, দেখবেন ওই পার্ট থেকেই করতে দিয়ে। আর অপশন থাকে পরীক্ষার সময়, অপশন গুলো এমন ক্রিটিক্যালি দেওয়া থাকে যে আপনাকে আলটিমেটলি অ্যাটেম্প করতেই হবে যে আপনার উইক পয়েন্ট গুলো। মানে ধরুন একটা কোশ্চেনের মধ্যে 4টে পার্ট করে দিয়েছে, ঠিক আছে, এবার 4টে পার্টের আপনি একটা চ্যাপ্টারের কোন একটা জায়গা পড়েননি, কিন্তু ওই চ্যাপ্টারটা ওভারঅল আপনার ভালো পড়া আছে, কিন্তু ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আনসার করতে গেলে আপনি কিছুতেই ওই পার্টের কোশ্চেন অ্যাভয়েড করতে পারবেন। ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে কি, তার মানে আমার যেটা সাজেশন আমার পরবর্তী ক্যান্ডিডেট যারা এক্সপিরিয়েন্স রয়েছেন যাদের ক্ষেত্রে, যে সিলেবাসটা 100% কমপ্লিট করে তবেই ওখানে যাও। দারুণ একটা স্টোরি আমরা জানতে পারছি। স্যারকে আশা করি এতক্ষণে প্রত্যেকেই অনেকটা চিনতে পেরে গিয়েছো। আমাদের ভিডিও প্রায় শেষের দিকে। আমার গল্প বলাই কাজ, গল্প শোনাই কাজ। তো সেক্ষেত্রে এরপর স্যারকে আমি 3টে প্রশ্ন করবো, কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলি। যাদের যাদের এখন অবধি ভিডিওটা ভালো লাগছে, যাদের মনে হচ্ছে ভিডিওটাতে কিছু হলেও সেন্সিবল এবং ঠিকঠাক তোমাদের বেনিফিশিয়াল ইনফরমেশন আছে, তোমরা ভিডিওটা লাইক করে দিও। লাইক করার কারণ এটাই, তোমরা ভিডিওটা যখন লাইক করবে, ভিডিওটা আরো কারোর কাছে পৌঁছবে, যেও হয়তো এরকম একটা ভিডিওর অপেক্ষা করছে কিন্তু সে জানে না হাউ টু সার্চ। তো সেক্ষেত্রে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। যদি মনে হয় কেউ কারোর ভিডিওটা দরকার আছে, কারোর স্যারের এই জার্নিটা জানা দরকার আছে, শেয়ার করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। চলে আসছি আবার পৃথ্বীশ বাবুর কাছে। প্রায় ভিডিও শেষের দিকে আমরা দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছি। প্রথম শেষ 3টি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার এই 5 বছরের দীর্ঘ একটা ডাব্লিউবিসিএস এর কেরিয়ার রয়েছে, অ্যাসপিরেন্ট থেকে অফিসার। এই কেরিয়ারে একটু ভেবেচিন্তে আপনাকে যদি প্রশ্ন করি যে এরকম টপ 5টা বই, যে বইটা আপনি মনে করেন যে আগামী দিনের স্টুডেন্টদের জন্য, ডাব্লিউবিসিএস যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য অপরিহার্য, সেই 5টা বই। প্রত্যেক সাবজেক্টেই কিছু অপরিহার্য বই তো আছে। যদি হিস্ট্রি পড়তে হয়, যেহেতু হিস্ট্রির বেশিরভাগ কোশ্চেন এখন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকেই আসে, জেনারেলি এটাই ট্রেন্ড হয়ে গেছে। গড নোজ ওয়াই যে এখন এনসিয়েন্ট মিডিয়াভ্যালে সেই স্ট্রেসটা নেই। তো বনসাল ত্রিপাঠীর বই হচ্ছে অ্যাভেলেবেল বইগুলোর মধ্যে সব থেকে ভালো ফর মডার্ন হিস্ট্রি। বইটা মোটা আছে, দেখে ভয় পেলে চলবে না, বরং আনন্দ করে পড়তে হবে, এটাই আমি সবসময় বলি। আর জিওগ্রাফির ক্ষেত্রে পেরিয়ার পাবলিকেশনে অরবিন্দ কুমারের যে বইটা রয়েছে, ওই বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে, তবে অনলি ইন্ডিয়ান জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি খুব কম গুরুত্ব দেয় এখন। আমি সেটারও কারণ জানি না, কিছু কিছু জিনিস ডব্লিউবিসিএস অবসলেট করে দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তাই অতিরিক্ত বই পড়ার কোনো দরকার নেই। কার্তিক চন্দ্র মন্ডল যারা বাংলা ভার্সনে পড়তে পারো, তারা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা কার্তিক চন্দ্র মন্ডল থেকে পড়লেই হবে। যদি ইংলিশ ভার্সন ভালো লাগে তাহলে নো ইউর স্টেট অ্যারিয়ান পাবলিকেশনে পড়তে পারো। আর পলিটিক্স ক্ষেত্রে তো আমরা লক্ষ্মীকান্তকে বাইবেল বলি, লক্ষ্মীকান্ত পড়তেই হবে। এখন লক্ষ্মীকান্তের মধ্যে আবার নিউ এডিশনে কোর্ট কেস গুলো, মানে ইম্পর্টেন্ট জাজমেন্ট, ল্যান্ডমার্ক জাজমেন্ট যেগুলো সুপ্রিম কোর্টের আছে, সেখান থেকে কোশ্চেন নিয়মিত দেয় যেহেতু, তো সেটা এখন ঢুকিয়ে দিয়েছে লক্ষ্মীকান্তের মধ্যে। আদারওয়াইজ ইম্পর্টেন্ট জাজমেন্টের জন্য ওই টাটা ম্যাকগ্রো-হিলের বই রয়েছে, ঠিক আছে, টাটা ম্যাকগ্রো-হিলের সুপ্রিম কোর্ট ল্যান্ডমার্ক জাজমেন্টের বইটা, ওটা লক্ষ্মীকান্তের সাপ্লিমেন্ট হিসেবে পড়াটা ভালো। আর রয়েছে হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স এর ক্ষেত্রে আগে রমেশ সিং পড়তে হতো এবং একটু টাফ ছিল, তো এখন তো নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান ইকোনমি বই চলে এসেছে, তাই সেটা নিয়ে এখন আর কোনো চিন্তা নেই। আর সায়েন্সের ক্ষেত্রে অনেকে এনসিইআরটি পড়ে থাকেন, যাদের এনসিইআরটি আছে তারা এনসিইআরটির বই অবশ্যই পড়বে সায়েন্সের, কিন্তু যাদের এনসিইআরটি নেই তারা আমাদের 9, 10 এবং 11, 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এই বইগুলোর 9, 10 এর যে কোনো স্ট্যান্ডার্ড বই এবং 11, 12 এর যে কোনো স্ট্যান্ডার্ড বই যদি তারা ধরে পড়তে পারেন, একদম কম্প্রিহেন্সিভ প্রিপারেশন হয়ে যাবে সায়েন্সের। আর ইংলিশ আর বাংলা ক্ষেত্রে আমি বলবো যে কোনো একজনের এক্সপার্ট গাইডেন্স নেওয়াটা বেটার, এবং তার সাথে সাথে বই পড়তে হবে। মানে আমি জাস্ট একজনের কাছে গাইডেন্স নিচ্ছি এটা কোনো কথা নয়, একটু সাহিত্য পড়তে হবে, একটু ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, বাংলা নিউজ পেপার পড়তে হবে, একটু ইংলিশ গল্পের বই, একটু শারদীয়া সংখ্যাটা কিনতে হবে, একটা ইংলিশে পছন্দ মতো যে জনারের বই পছন্দ, সেটা রোমান্স হতে পারে, কমেডি হতে পারে, থ্রিলার হতে পারে, ট্র্যাজেডি হতে পারে, যার যে ধরনের জনার পছন্দ আনন্দ করে পড়তে হবে ইংলিশের ক্ষেত্রে। আর ইংলিশ নিউজ পেপারটা একটুখানি মন দিয়ে পড়াটা ভালো, মানে এই হ্যাবিটটা গ্রো করাটা খুব দরকার, বিশেষ করে আগামী দিনে যখন যদি ডব্লিউবিসিএস ডেসক্রিপটিভ হয় এবং ইউপিএসসির দিকে এগোয়, ইংলিশ নিউজ পেপারটা কিন্তু দিনকে দিন মোর অ্যান্ড মোর ইম্পর্টেন্ট হয়ে যাবে নিউ স্টুডেন্টদের পক্ষে। তো ওটা যদি একটু বাড়িতে কোনো একটা পেপার নিয়ে যদি বাড়িতে হার্ড ফর্মেই নেওয়া যায়,
সফট ফরম্যাটে সবাই পড়ে, তো খুব ভালো হয়। একটা পেপার পড়ার হ্যাবিটটা খুব করা দরকার, একজন ফিউচার সিভিল সার্ভেন্টেরও দরকার। এইটুকু। বেশ, আগামী যে প্রশ্নটা মানে পরবর্তী প্রশ্ন যেটা আপনাকে করছি সেটা হচ্ছে যে একটা মানুষের দীর্ঘ 30 32 33 বছরের একটা জার্নি, মানে একদম টিল বার্থ, তার মধ্যে একটা ভাইটাল পার্ট ডাব্লিউবিসিএস হোল্ড করে। তো এই ডাব্লিউবিসিএস এর যে একটা পেইন টু প্লেজার, এই যে জার্নিটা ফ্রম ইনোসেন্স টু এক্সপেরিয়েন্স, যে একটা জার্নি, এই জার্নিতে এমন কিছু মানুষ যাদেরকে আপনি বলতে চান বা ভাবেন যে যাদেরও কিছু হলেও ইমোশনাল কন্ট্রিবিউশন থাকতে পারে, ফিজিক্যাল কন্ট্রিবিউশন থাকতে পারে, তাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমেও ধন্যবাদ জানাতে চাই, কারণ এই ভিডিও হাজার হাজার মানুষের মধ্যে পৌঁছে যাবে। তো আপনি তাদেরকে মেনশন করতে পারেন, অনারেবল মেনশন। মানে আমার ডাব্লিউবিসিএস হওয়ার পেছনে যাদের কন্ট্রিবিউশন হ্যাঁ, সব থেকে বেশি। মানে বন্ধু বান্ধব হতে পারে, এটা আমি করে থাকি আমার ভিডিওতে। আচ্ছা, Yes, প্রত্যেকে না দেখো, অবশ্যই বাবা মা সাপোর্ট ছাড়া এটা করা এক্সট্রিমলি ডিফিকাল্ট। মানে আমার মনে হয় এই একটা দীর্ঘ সময়, একে তো দেখুন রেজাল্ট বেরোতে একটা দীর্ঘ সময় লাগে। আজকে 22-এর ডাব্লিউবিসিএস এর রেজাল্ট আমরা 25-এ পাচ্ছি, অস্বীকার করার কোনো জায়গায় নেই। আর অনেকের ক্ষেত্রে বাবা মা বলে যে না, যখন দুবার অ্যাটেম্পটের পরে যদি এরকম বলে বসে যে আর আর সুযোগ দেওয়া যাবে না, এবার কিছু একটা করতেই হবে, তো সেটা করলে এটা এমনি আমার ক্ষেত্রে যেমন বাবা মার ক্ষেত্রে একদম আনওয়েভারিং সাপোর্ট ছিল। এবার এটাও ঠিক যে আমি যদি প্রিলি ক্র্যাক করতে না পারতাম, মেইন ক্র্যাক করতে না পারতাম, তাহলে আরো এভারিং সাপোর্টটা কতদিন থাকতো, সেটাও একটা কোয়েশ্চেন হয়তো বা হতে পারে। বাট নেভার দিলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে বাবা মার আনওয়েভারিং সাপোর্ট ছাড়া আমি এত দূর আসতেই পারতাম, ইম্পসিবল। একটা দীর্ঘ সময় ছিল আমি কিছু করতে পারছি না, কিন্তু বাবা মা সেরকমও প্রেশার দেয়নি যে কিছু তোকে করতেই হবে। তো সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে আমি তো বহু শিক্ষকের সহযোগিতা নিয়েছি, বহু সিনিয়রের সহযোগিতা নিয়েছি। এখন সবাইকে মেনশন করা খুবই খুবই ডিফিকাল্ট। একদম প্যারেন্টস কে মেনশন করলেন, অনারেবল মেনশন, আমার এই ভিডিওটা রেখে দিচ্ছি। আমি যখনই কাছে সাহায্য চেয়েছি তখনই তার কাছ থেকে সাহায্য পেয়েছি। আমি 7 মাস মতো রাইটে পড়াশোনা করেছি, সেখানেও আমার প্রচুর প্রিয় শিক্ষিকা রয়েছেন, শিক্ষক রয়েছেন। ঠিক আছে, এবার তারা তো আছেনই। আর পাশাপাশি যারা সিনিয়র ডব্লিউবিসিএস অফিসার আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি গাইড করে, তাদের কাছে আমি যখনই গাইডেন্স পেয়েছি তখনই কিন্তু তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সময়। আমার তাদের খুব কাছাকাছি, যেমন অনেক বিভিন্ন স্যারের সাথেই আমার হয়েছে, আলাপ হয়েছে আর কি। সৌম্য মুখোপাধ্যায় স্যারের সাথে, কৌশিক গোস্বামী স্যারের সাথে, দীপায়ন গাঙ্গুলি স্যারের সাথে, এরা তো এমনিতে খুব পরিচিত মানুষজন। এছাড়া আমার সঙ্গে অতীতের ডব্লিউবিসিএস অফিসার যারাই রয়েছেন তাদের মৌখিক পরিচয় রয়েছে। এবং ঠিক আছে, তো যখনই কোনো ছোটখাটো ব্যাপারে ডাউট হয়েছে আমি তাদের কাছ থেকে অবশ্যই সহযোগিতা নিয়েছি, এটা অস্বীকার করার আমার কোনো জায়গাই নেই। তবে এট দ্য এন্ড অফ দ্য ডে একটা কথাই বলবো, সেলফ স্টাডির কোনো বিকল্প হয় না। নিজেকে বই পড়ে যেতে হবে, নিজেকে মক দিতে হবে, নিজের এগেনস্টে নিজেকে কম্পিট করতে হবে। এটার কোনো বিকল্প হয় না। কোনো ইনস্টিটিউশন আপনাকে স্কুল ফিট করতে পারবে না। ঠিক আছে, কারোর কোনো ম্যাজিক নোট নেই যে সেইটা পড়লে পরেই ডব্লিউবিসিএস ক্র্যাক হবে, এরকম কোনো ম্যাজিক বইও অ্যাভেলেবেল নয় যে সেই একটা বই পড়লেই ডব্লিউবিসিএস ক্র্যাক হয়ে যাবে। ঠিক আছে, ইট ইজ অল আপ টু ইউ। এবং আজকের এই ভিডিওটা শেষ প্রশ্ন, এবং তোমাদেরকেও বলে রাখি এই যে শেষ প্রশ্নটা আমি করব, এটা কিন্তু আলাদা একটা পার্টে আমাদের ফেসবুক এবং ইউটিউবে আসতে চলেছে। ফেসবুক পেজের লিংক আমাদের ডেসক্রিপশনে থাকছে, ফেসবুক পেজটা তোমরা দেখে নিও। ওখানে আমরা প্রত্যেকটা পডকাস্ট বা যেরকম সাকসেস স্টোরি করি না কেন, তার কিছু ভাইটাল ভাইটাল পার্ট যেগুলো হয়তো তোমরা মিস করে যেতে পারো, সেগুলো কিন্তু অ্যাজ আ ভিডিও পোস্ট করা থাকে। তো ফেসবুক পেজটা কিন্তু ডেফিনেটলি লাইক করে নিতে হবে। আপনাকে এতটা সময় দিয়ে দারুণ একটা সাকসেস স্টোরি আমাকে কভার করার সুযোগ দেওয়ার জন্য, কারণ এইটা যেটা আমি কভার করলাম, আমি অত্যন্ত সুখী এই মুহূর্তে। এই লাস্ট 1 ঘন্টা আমার জীবনে একটা অন্যতম অধ্যায়, যেখানে আমি আমার 4 বছর এরকম কোনো স্টোরি কভার করিনি। তো আমি অনেক খুশি এবং আই এম গ্রেটফুল টু ইউ। আর প্রত্যেক অ্যাসপিরেন্টদের কাছেও গ্রেটফুল যারা আমার ভিডিওগুলো দেখো। আমি সবসময় দীর্ঘ 4 বছর আনবায়াসড ওপিনিয়ন দিয়ে আসছি। বহু বড় বড় কোম্পানিও আমাকে যখন অ্যাপ্রোচ করেছে, আমি তাদের কোম্পানিতেও পড়াইনি, ছেড়ে দিয়েছি। রিজন ছিল আমাকে আনবায়াসড থাকতে হয়, কারণ আমি আমার জীবনে কর্মযোগী হতে চাই, বিবেকানন্দ যেটা শিখিয়ে গেছেন আমাদেরকে, স্বামীজি। তো সেক্ষেত্রে আমার সবসময় একটা জিনিস মনে হয় যে আমি আজকে যে স্যারের ইন্টারভিউটা কভার করতে পারলাম, ইন্টারভিউটা তোমাদের জীবনটা কোথাও একটা চ্যাপ্টারে কোনো একটা পার্টেও অ্যাড হতে চলেছে, কারণ এইটা তোমাদের কাজে লাগতে চলেছে। কারণ মাইনিউটলি আমরা কভার করেছি মক টেস্ট, ডেসক্রিপটিভ, বুক লিস্ট, এবং তার সাথে স্যারের কিছুটা জার্নি। তো সেক্ষেত্রে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এতটা মূল্যবান সময় আমাদের স্মাইল স্টাডি হাবকে দেওয়ার জন্য।